डियर फिल सल्ट ये तूने क्या किया। কলকাতার বিপক্ষে কলকাতারই ঘরের মাঠে ফিল সল্টের একটা দুর্দান্ত ইনিংস। সেই ফিল সল্ট যিনি গত মরশুমে কেকেআরের অন্যতম বড় ভরসা ছিলেন। এই সল্টকে পেয়ে আরসিবি দলটা কতটা উজ্জীবিত হয়েছে আমি জানি না, কিন্তু এই সল্টকে সবচেয়ে বেশি মিস কেকেআরের সাপোর্টাররাই করছেন, বা সেই সমস্ত কেকেআরের ক্রিকেটাররা যারা গত মরশুমে সল্টের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করেছিলেন, বা সেই সমস্ত মানুষজন যারা এবারে অকশনে কেকেআরকে রিপ্রেজেন্ট করেছিলেন, তারা হয়তো আক্ষেপ করে এখন বলছেন ইস এই সল্টকে আমরা নিলাম না। যাই হোক, কিছু প্লেয়ারকে ছেড়ে আসতে হয়, সল্ট সেরকমই একজন না। কলকাতাকে আজকে হারানোর পিছনে আরসিবির তিনজন নায়ক হলেন ফিল সল্ট, বিরাট কোহলি এবং ক্রুনাল পান্ডিয়া। সল্টের কথা তো বললাম, দারুণ খেলেছেন, দারুণ শুরু করেছেন। বিরাট কোহলি তিনি শেষ পর্যন্ত ম্যাচটা ফিনিশ করে এলেন অপরাজিত থেকে, এবং তার সাথে ক্রুনাল পান্ডিয়া এমন একজন প্লেয়ার যাকে হয়তো আরসিবির সাপোর্টাররাই খুব একটা সিরিয়াসলি নেননি। তারা ভেবেছিলেন আচ্ছা ডিমে আছে, কি বা করবে, কিন্তু ক্রুনালের ওই উইকেটগুলো কিন্তু ম্যাচের ভাগ্য করে দিয়েছিল, বিশেষ করে তার প্রথম দুটো উইকেট। প্রথমে রাহানেকে আউট করলেন, তারপর ভেঙ্কটেশ আয়ারকে। ওই দুটো উইকেটই কিন্তু ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। তারপর আর সেরকম রানও হলো না, প্লেয়াররা এলেন গেলেন। রাহানে খুব ভালো খেলছিলেন, রাহানেকে আউট করলেন ক্রুনাল, এবং তারপরেও চেষ্টা করেছিলেন ভেঙ্কটেশ আয়ার এবং রঘুবংশী। তারপরের ওভারও ভালো রান এসেছিল সুয়ার শর্মার ওভারে, কিন্তু তারপরের ওভারে আবার তিনি আউট করলেন ভেঙ্কটেশকে। ওখানেই যেন ম্যাচটা অনেকটা ডাউন হয়ে গেল কেকেআরের জন্য। যাই হোক, কেকেআর প্রথম ম্যাচে আরসিবির কাছে পরাজিত হয়েছে, বাট ঠিক আছে, একটা পরাজয় হতেই পারে। এরপর থেকেই বরং কলকাতা আবার আগের ছন্দে ফিরে আসবে। বাট কোহলি দারুণ ফর্মে রয়েছেন, এবং হয়তো আরসিবির সাপোর্টাররা আবারও স্বপ্ন দেখছেন যে এবার হয়তো সত্যি সালা কাপ নামবে। চলুন তাহলে আজকে ম্যাচ সম্পর্কে সংক্ষেপে একটু আলোচনা করা। তো আইপিএল 2025 শুরু হয়ে গেল, এবং এই আইপিএল উপলক্ষে আপনি কুইজের সঠিক উত্তর দিয়ে ক্রিকেক্স অ্যাপে প্রত্যেকদিন জিতে নিতে পারেন 500 টাকা ক্রেডিট। ক্রিকেক্সের ফেসবুক পেজে প্রত্যেক দিন এরকমই কিছু কুইজ আপলোড করা হবে। আপনাকে যেটা করতে হবে, এই কুইজের উত্তর কমেন্ট বক্সে লিখতে হবে, এবং তার সঙ্গে আপনার 3 জন বন্ধুকে মেনশন করতে হবে। এই পোস্টটা লাইক এবং শেয়ার করতে হবে, এবং ক্রিকেক্সের সোশ্যাল মিডিয়া ফলো করতে হবে। এবং আপনার উত্তর যদি সঠিক হয় এবং যদি আপনি ভাগ্যবান হন, তাহলে আপনি প্রত্যেক দিন 500 টাকা করে জেতার সুযোগ পাচ্ছেন। এছাড়া এখানে 500 টাকা ডিপোজিটে পেয়ে যাবেন ইনস্ট্যান্ট 300 টাকা বোনাস। টাকা ট্রানজাকশনের জন্য রয়েছে ফোনপে, গুগল পে, ইউপিআই, এবং বাংলাদেশি ইউজারদের জন্য নগদ, বিকাশ, রকেট এবং উপায়। সুতরাং কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে ক্রিকেক্সে সাইন আপ করুন, এবং কুইজের সঠিক উত্তর দিতে কিন্তু ভুলবেন না। প্রথমেই কলকাতার যে ওপেনিং জুটি সে সম্পর্কে একটু বলি, কারণ সল্ট তো নেই, সল্ট আর কলকাতার হয়ে খেলেন না, সল্ট চলে গেছেন আরসিবি দলে। কিন্তু সল্টের রিপ্লেসমেন্ট কতটা গুরুত্বপূর্ণ সেটা তো আমরা বুঝতেই পারছি, তাই না? সল্ট আগের সিজনে দারুণ খেলেছিলেন, যেভাবে শুরু করছিলেন সল্ট এবং নারিন মিলে, সেটা খুব গুরুত্বপূর্ণ ছিল। সুতরাং নারিনের সঙ্গে এমন একজনকে দরকার যিনি যখন নারিন শুরুটা ঠিক মতন করতে পারবে না, তখন সেই জায়গাটা মোটামুটি চালিয়ে দেবে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, গত মরশুমের কলকাতা ভার্সেস আরসিবির ম্যাচ, যেটা ইডেন গার্ডেন্সে হয়েছিল। আমার মনে আছে সেই ম্যাচটা আমি অ্যাকচুয়ালি মাঠে দেখতে গেছিলাম, বাট পরে হাইলাইটস, আজকে সকালেই আমি হাইলাইটস দেখছিলাম, যে কারণে আমার আরো বেশি করে মনে আছে। সেই ম্যাচে প্রথম 7 বলে নারিন 0 রান করেছিলেন, 7 বলে 0। নারিন নর্মালি এমনটা করেন না, নারিন নামেন প্রথম বল থেকেই 6 মারার চেষ্টা করেন, একটু বদলেছেন বর্তমানে। প্রথম 7 বলে নারিন 0 রান করেছিলেন। অ্যাট দ্য সেম টাইম ফিল সল্ট প্রথম 7 বলে করেছিলেন 20 রান। ডিফারেন্সটা বুঝতে পারছেন? ধরুন নারিন কোনোভাবে রানটা করতে পারলেন না, তখন এমন একজনকে দরকার সল্টের মতন, যিনি ওই 7 বলে 20 রান করার ক্ষমতা রাখেন, তাহলে পাওয়ার প্লেটা ঠিকঠাক ইউটিলাইজ হবে। তো সেই জিনিসটা কোনোভাবে কিন্তু আজকে ডিককের থেকে আমরা পেলাম না, বা ভবিষ্যতে আমরা ডিকক বা গুরবাজ যিনি ওপেনিং করবেন তার থেকে আমরা দেখতে চাই। এই মন্ত্রে কিন্তু কলকাতার পাওয়ার প্লেতে কতবার আমরা সফলতা দেখেছিলাম, বা টপ অর্ডার কিন্তু বেশ ভালোই সফল হয়েছিল। সুতরাং এইটুকুনি আমি বুঝতে পেরেছি যে কলকাতাকে কিন্তু পাওয়ার প্লেটা ভালো করে উতরাতে হবে, বিশেষ করে টপ অর্ডার। যদিও আজকে পাওয়ার প্লে বা টপ অর্ডারে খুব একটা সমস্যা দেখা দেয়নি, কিন্তু ভবিষ্যতে সেটা দেখা দেবে, এইটুকুনি কিন্তু আমি বলতে পারি। আজকে রাহানে খুব ভালো খেলেছেন, পরের দিকে নারিনও খেলেছেন ভালো। সুতরাং প্রথম 10 ওভারে তো প্রায় 107 রান তুলেই দিয়েছিল। চাপের মুখে কলকাতাকে পড়তে হয়নি, বরং কলকাতার আজকে চাপের জায়গা ছিল পরের দিকে ব্যাটিং কোলাপস। কিন্তু পরের ম্যাচগুলোতে কলকাতাকে ওপেনিং জুটি নিয়ে একটু সমস্যার মুখে পড়তে হতে পারে, যদি বারবার এরকম প্রথম দিকে নারিন স্ট্রাগল করেন বা ডিকক আউট হয়ে যান। রোজ কিন্তু রাহানে আপনাকে এরকম ইনিংস খেলে দেবেন না। সুতরাং এই জায়গাটা এবার বুঝতে হবে ম্যানেজমেন্টকে, যে ডিককই ঠিক আছে নাকি আমরা গুরবাজকে ট্রাই করবো। মেবি একটা ম্যাচের পরই গুরবাজকে আনা হবে না, মেবি ডিকক আরো একটু সুযোগ পাবেন। বাট ওই জায়গাটা কিন্তু গতবারের মতন অ্যাটলিস্ট ওরকম টাইপের করার চেষ্টা করতে হবে, কপি করা নয়। বাট যখন নারিন স্ট্রাগল করছে তখন অ্যাকচুয়ালি একজনকে দরকার যিনি ওই জায়গাটা উতরে দেবেন। আজকে যেমন রাহানে দিয়েছেন, কিন্তু রোজ রাহানে দিতে পারবেন কিনা সেটা নিয়েও কিন্তু সন্দেহ রয়েছে। সুতরাং ডিকককে বা গুরবাজকে কিন্তু ওই জায়গাতে দায়িত্ব নিতে হবে।
আদারওয়াইজ নারিন ভালো খেলেছেন, শুরুতে একটু স্ট্রাগল করছিলেন, বাট 26 বলে 44, যখন 6 মারতে শুরু করলেন, বাউন্ডারি মারতে শুরু করলেন, তখন একদম ঠিক আছে। 5টা 4 তার সাথে 3টে 6, পারফেক্ট। রাহানে দারুণ খেলেছেন, মানে অ্যাকচুয়ালি দারুণ খেলেছেন। রাহানের থেকে এরকম ইনিংস সচরাচর দেখা যায় না। অনেকে রাহানেকে বলতেন টেস্ট টি20, টেস্ট 20 প্লেয়ার, টি20, টি ফর টেস্ট। চেন্নাইয়ের হয়ে তিনি ওই যে মৌসুমে প্রথম খেললেন ভালো খেলেছিলেন, তো সেই রাহানেকে আবার যেন কলকাতায় ফিরে পেয়েছে। তবে সত্যি কথা বলতে মানে বর্তমানে যেভাবে টি20 ক্রিকেট এগিয়ে যাচ্ছে, সেই গতির সঙ্গে রাহানের এরকম ইনিংস আমি দেখতে পাবো এমনটা ভাবিনি। সৈয়দ মুশতাক আলী ট্রফিতে রাহানে খুব ভালো খেলেছেন, জানতাম রাহানে রানের মধ্যে রয়েছেন, ফর্মে রয়েছেন, বাট এইরকম ভাবে খেলবে আমি সত্যি এক্সপেক্ট করি। খুব ভালো খেলেছেন রাহানে, কলকাতার গোটা এই দলটার মধ্যে রাহানে সবচেয়ে ভালো দায়িত্ব নিয়েছে, খুব ভালো। 4 নম্বরে ভেঙ্কটেশ আয়ারকে নামানো হয়েছে, এটা দিয়ে আমার একটু প্রশ্ন। এবার কমেন্টেটররাও বলছিলেন যে আপনি ভেঙ্কটেশ আয়ারকে নামাচ্ছেন ভালো কথা, কিন্তু রঘুবংশীকে আরো আপনি ডিপে ফেলে দিচ্ছেন, এটা কি ঠিকঠাক? আমি পার্সোনালি মনে করি রঘুবংশীকে যদি ঠিকঠাক ইউটিলাইজ করা যায়, একদম পুরোটা যাতে তার ভিতর থেকে বার করে আনা যায়, তার জন্য তার বেস্ট পজিশন নয় পাওয়ার প্লে, নয়তো লাস্টের 2-1 ওভার। সাপোজ ধরুন কলকাতা প্রথম 10-12 ওভারে মাত্র একটা উইকেট পড়েছে, টপ 3 মিলে প্রথম 10-12 ওভার খেলে গেছে, তো ওই রকম সিচুয়েশনে আমি রঘুবংশীকে অন্তত নামানোর কথা ভাববো না। ওই জায়গাতে বড় রঘুবংশীকে রেখে দেওয়া হোক লাস্টের জন্য, যদি সুযোগ আসবে, নাহলে আসবে না, তাকে ব্যাটিং করার দরকার, এমনিও তিনি ইম্প্যাক্ট প্লেয়ার, তাই তো? সুতরাং আমি অন্তত মনে করি যে রঘুবংশীকে যদি ইউটিলাইজ করতে হয়, তাহলে নয় পাওয়ার প্লেতে করে দেওয়া হোক। ধরুন 2টো উইকেট পড়ে গেছে, তখন আনা হোক। ধরুন 4 ওভারের মধ্যে 2টো উইকেট পড়ে গেছে, ওই জায়গাতে রঘুবংশী আনা যেতে পারে, এবং সেটা খুব ভালো অপশন হবে। আমি বলছিলাম যে রঘুবংশীকে 3 নম্বরই খেলাতে হবে, এমনটা আমি বলছিলাম। 3 নম্বরে রাহানে খেলছেন, ভালো খেলেছেন, খেলুন, কিন্তু রঘুবংশীকে খেলাতেই যদি হয়, তাহলে ওই ধরুন পাওয়ার প্লেতে উইকেট পড়ে গেছে 2টো, তখন নামানো হোক। ধরুন 10-12 ওভার হয়ে গেছে, তারপরে তাকে নামানো হচ্ছে। আজকে যেরকম রঘুবংশী, আজকে তিনি নামলেন 5 নম্বরে, যখন 11তম ওভার চলছে। এবার 11তম ওভার চলছে, ওই জায়গাতে আপনি রঘুবংশীকে নামিয়ে, ওখানে আপনার থেকে তো রঘুবংশী খুব বেশি এক্সপিরিয়েন্স তার নেই যে ওখানে তিনি স্ট্রাইক রোটেট করবেন, একদম বুঝে শুনে খেলবেন, লাস্ট পর্যন্ত থাকবেন, ওটা দরকারও নেই। ওই জায়গাতে বরং আপনি একটু এক্সপিরিয়েন্স, রিঙ্কু অনেক এক্সপিরিয়েন্সড হয়ে গেছেন, রিঙ্কু, রাসেল, এদেরকে আপনি নামান, ঠিক আছে? সো আমি অন্তত মনে করি যে রঘুবংশীকে 5 নম্বরে নামানো বা ওইরকম সিচুয়েশনে নামানোর কোনো দরকার আছে। মানে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন, এবং নামানো হোক না, আগে রিঙ্কু বা রাসেলকে নামানো হোক, তারপরে রামানদীপ বা রঘুবংশী শেষ দিকে ওরা খেলুন। রঘুবংশী খুব ভালো মারতে পারেন, তার হাতে শট রয়েছে, মানে এই 22 বলে 30 রানের ইনিংস ওই রকম সিচুয়েশনে তার থেকে হয়তো কেউই দেখতে চাইবেন না, রাইট? ঠিক আছে, কলকাতার আজকে ব্যাটিং অর্ডার একটু এদিক ওদিক হয়েছে এবং ব্যাটিং কোলাপসও হলো, ঠিক আছে, এটা একটা ম্যাচের জন্য, আমি মনে করি না যে এটা প্রত্যেক দিন হবে। ক্রুনাল পান্ডিয়া খুব ভালো বোলিং করেছেন, দারুণ বোলিং করেছেন। ক্রুনাল পান্ডিয়া প্রথম বলে ছক্কা খাওয়ার পরও যেভাবে লেন্থটা কন্ট্রোল করলেন, ক্রুনাল এবং সুয়াশ 2 স্পিনার আজকে খেলেছেন, দুজনের মধ্যে বেসিক ডিফারেন্স ছিল, সুয়াশ আজকে বল ফ্লাইট করানোর চেষ্টা করছিলেন, যাতে একটু ফ্লাইট করে তিনি ব্যাটারদের লোভ দেখাতে পারেন, বল হাওয়ায় উঠে যায়, সেখান থেকে তিনি উইকেট তুলতে পারবেন এবং মাঝে মাঝে 2-1 গুগলি দেবেন। এটা ছিল আজকে সুয়াশের স্ট্র্যাটেজি। ক্রুনালের স্ট্র্যাটেজি ছিল আজকে প্রপার লাইন লেন্থ মেনটেন করে বোলিং করা, এবং সেভাবে তিনি উইকেট টু উইকেট বোলিং করে উইকেট তুললেন, বোল্ড করলেন, একদম পারফেক্ট। মানে আপনি যখন একজন বাঁহাতি ব্যাটারকে এরকমভাবে বোল্ড করছেন, রিঙ্কু সিং, তখন আপনাকে প্রশংসা করতেই হবে, নিঃসন্দেহে দারুণ বোলিং করেছেন। মেইন 3টে উইকেট, ভেঙ্কিকে বোল্ড করলেন, রিঙ্কুকে বোল্ড করলেন, মানে 2টো বাঁহাতি ব্যাটারকে আপনি বোল্ড করছেন একজন বাঁহাতি স্পিনার হয়ে, এটা কিন্তু বিশাল কৃতিত্বের পরিচয়। 2টো পারফেক্ট উইকেট ছিল রাহানে এবং ভেঙ্কটেশেরটা অবশ্যই, তারপরে তো রিঙ্কুটাও খুব ইম্পর্টেন্ট। সো অল ওভার আজকে পুরো ছেয়ে গেছেন ক্রুনাল পান্ডিয়া, একদম পুরো ছেয়ে গেছেন। 174 খুব কম, যেভাবে শুরু করেছিল অ্যাটলিস্ট 210-15 তো আমি এক্সপেক্ট করেইছিলাম, ভাবছিলাম যে হবে কি প্রথম ম্যাচে 250, তারপরে ভাবলাম যে না, একটু বেশি হয়ে যাচ্ছে, 210-15 তো হতেই পারে, বাট 174 খুব কম। 174, 107 রান করার পর 9.5 ওভারে 107-এ 1, সেখান থেকে 174 বিলো এভারেজ স্কোর, এইটুকুনি বলতে পারি। মেবি কলকাতা নেক্সট ম্যাচে কামব্যাক করবে। হ্যাজেলউড ভালো বোলিং করেছেন, আমি জানি না ভুবনেশ্বর কেন আজকে ছিলেন না, বাট ইয়াস দয়ালও খুব একটা খারাপ বোলিং করেনি। রসিক সালামদার তাকে হয়তো মেবি রিপ্লেস করতে পারে পরের ম্যাচে আরসিবি, বাট ঠিক আছে। সুয়াশ একটু রান খেয়েছেন, বাট ক্রুনাল ফাটাফাটি, দারুণ। এবার 175 চেস করতে আরসিবি খুব একটা সমস্যা হওয়ার কথা নয়, যেটা হতে পারতো সেটা হলো আরসিবির হঠাৎ একটা ব্যাটিং কোলাপস। কিন্তু সল্ট যেভাবে শুরু করলেন, ইভেন কোহলিও যেভাবে শুরু করলেন, দুজনে মিলে যেভাবে শুরু করলেন, পারফেক্ট আইডিয়াল স্টার্ট যাকে বলে। আপনি 6 ওভারে 80 রান তুলে দিয়েছেন, ওখান থেকে আর কোনোভাবে ম্যাচে ফিরতে পারে? দারুণ দারুণ বোলিং করে, দারুণ ব্যাটিং করেছেন সল্ট। কোহলি একটু ধরে খেলেছেন, কোহলি শুরুর দিকে বেশ ভালোই রান হচ্ছিল, প্রায় 300 কাছে স্ট্রাইক রেট ছিল, কিন্তু তা সত্ত্বেও ওই যে 2টো ছক্কা মেরেছেন লফটের স্ট্রেট ড্রাইভে, ওই 2টো বাদ দিয়ে কোহলি কিন্তু খুব ট্রাই করেননি, খুব দুর্দান্ত শট খেলবো ওরকম কিছু ট্রাই করেনি।
ওই দুটো শট পারফেক্ট ছিল, দুটোই কি বলবো যেন অ্যাকশন রিপ্লে হলো। বাট আদারওয়াইজ কোহলি খুব একটা ট্রাই করেননি। কোহলি একদম স্মুথ খেলে গেছেন, একদম শেষ পর্যন্ত ম্যাচ জিতিয়ে ফিরবে এইটাই তার টার্গেটে ছিল। লিভিংস্টোন, রজত পাতিদার শেষ দিকে তো তারাও মেরে খেললে, বরং দেবনাথ পাডিক্কাল এই গোটা আরসিবির ব্যাটিং লাইনআপে যেন মনে হচ্ছিল না ঠিক জমছে না, মানে ম্যাচ করছে না। সল্ট খুব ভালো খেলেছেন, একদম পারফেক্ট ইউটিলাইজ করেছেন নিজের পাওয়ার প্লেটা যতক্ষণ ব্যাটিং করেছেন। সল্টের সামনে একমাত্র কেউ যদি এফেক্টিভ হতে পারতেন বা দেখিয়েছে তিনি হলেন স্পেন্সার জনসন। সেকেন্ড ওভারে অনেকগুলো বলই কিন্তু বিট করেছেন সল্টকে, কিন্তু আমি সত্যি জানি না যে চতুর্থ ওভারে কেন তাকে আনা হলো না, কেন তার এন্ডটা চেঞ্জ করে ওই জায়গাতে বরুণকে আনা হলো। আমি ভেবেছিলাম যে ওই জায়গাতে বারবার, যে আমি লাইভে ছিলাম ওই সময়তে ইউটিউবে, আমি বারবার বলছিলাম যে এই জায়গাতে অন্তত আরো দুটো ওভার দেওয়া হোক স্পেন্সার জনসনকে, পুরো পাওয়ার প্লে 3টে ওভার তাকে দেওয়া হোক, কিন্তু সেটা হলো না। ওই জায়গাতে ওই যে বরুণ চক্রবর্তীকে আনা হলো স্পেন্সার জনসনকে সরিয়ে, এমনিতেই বৈভব অরোরা মার খাচ্ছিলেন, জনসনকেও সরিয়ে দেওয়া হলো এবং ওই জায়গাতেই কেকার আরেকটু ব্যাকফুটে চলে গেল। সো মেবি রাহানে আরেকটু বেটার কিছু অ্যাপ্রোচ আনতে পারেন নেক্সট ম্যাচে। বরুণ আজকে একটু রান খেয়ে গেছেন, বাট এমনটা ভাবার কোনো কারণ নেই যে বরুণ শেষ, ফিনিশড। বরুণ আছেন, থাকবেন, একটা ম্যাচ দিয়ে বরুণকে যাচাই করার দরকার নেই। বরুণ নারিন দুজনেই পরবর্তীতে এই আইপিএলেই জ্বলে উঠবেন, এটুকু আমি বলতে পারি। বাট জনসন প্রথম ওভারটা খুব ভালো করেছিলেন, তারপরের ওভারে ঘুরিয়ে তাকে সাইড চেঞ্জ করা হলো, যেটা দরকার ছিল না। আর আরোরা একটু রান খেয়েছেন। কলকাতার গোটা এই টিমের, যতই কলকাতা আজকে ম্যাচ জিততে না পারুক, আমার মনে হয় যে কলকাতার গোটা টিমের সমস্যা বলতে একমাত্র বৈভব অরোরা, বাকি সব টিমই ঠিকঠাক আছে। ও একটু একটা দিন একটু অফ ডে গেছে অনেকের ক্ষেত্রে, সেটা ঠিক হয়ে যাবে। বাট বৈভব অরোরা যেহেতু স্ট্রাইক বোলার হিসেবে খেলছেন, যেহেতু স্টার্ক নামে কোনো প্লেয়ার নেই, জনসনের থেকে তো আপনি সেই স্টার্কের আশা করতে পারেন না। সুতরাং এই বৈভব অরোরা বা জনসন বা তার সাথে যিনি থাকছেন হর্ষিত রানা, এই জায়গাতে অভিজ্ঞতা নেই, এই পুরো বোলিং পেস অ্যাটাকে কিন্তু অভিজ্ঞতা নেই। সুতরাং এই জায়গাতে আপনাকে কিন্তু এবার অভিজ্ঞতা আনতে হবে। নরখিয়া মেবি ফিরতে পারেন পরবর্তীকালে, কিন্তু স্টার্ক যে অভিজ্ঞতাটা দিচ্ছিলেন গত মৌসুমে সেটা কিন্তু দরকার। জনসন ভালো বোলিং করছেন, কিন্তু সে অভিজ্ঞতা দিতে পারবেন না, সেই একটু বুদ্ধি পরামর্শগুলো দিতে পারবে না। সুতরাং বৈভব অরোরাকে কিন্তু এই জায়গাটাতে এবার বুঝতে হবে, তাকে কিছু চেঞ্জ করতে হবে, কিছু নতুনত্ব আনতে হবে। প্রথম ওভারে বারবার যখন মার খাচ্ছিলেন দেখছিলাম ওই একই টাইপের বোলিং, একটু মাঝে মাঝে একটু বাউন্সার দেওয়া, একটু ওরকম হচ্ছিল না, বারবার ওই একই জায়গায় একই লেন্থে বোলিং করে যাচ্ছিল, এটা একটু দেখতে হবে। আদারওয়াইজ ঠিক আছে। কোহলি 36 বলে 59 পারফেক্ট, শেষ পর্যন্ত ম্যাচ জিতিয়ে ফিরলেন, কিং ফর আ রিজন। আর কি 7 উইকেটে জয় দিয়ে আরসিবি শুরু করলো তাদের এবারের আইপিএল অভিযান। কলকাতার জন্য একটা ব্যাড ডে, বাট আমি মনে করি কলকাতা কামব্যাক করবে। তাহলে কি মনে হচ্ছে শেষ পর্যন্ত তাহলে ম্যান অফ দ্য ম্যাচ কাকে দেওয়া হলো? ক্রুনাল পান্ডিয়াকে দেওয়া হয়েছে, নিঃসন্দেহে তিনি ডিজার্ভ করেন। তিনজনই ভালো খেলেছেন, বাট ক্রুনাল পান্ডিয়া নিঃসন্দেহে ডিজার্ভ করেন। মানে এমন একজন প্লেয়ার যিনি কলকাতার, যিনি আরসিবির ক্যাপ্টেন হতে পারেন এমনটা জানার পর আরসিবির সাপোর্টাররাই খেপে গেছিলেন, বলছিলেন আরে কি করছে ম্যানেজমেন্ট। সেই ক্রুনাল পান্ডিয়া আজকে আরসিবির হিরো, দারুণ বোলিং করেছেন নিঃসন্দেহে, শাবাশ।